প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা। ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ধারাবাহিকতায় আজকে অষ্টম অধ্যায় জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, তুলনা, সম্পর্ক ও পার্থক্য। তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে, পূর্ববর্তী ক্লাসে আমরা জনমতের সংজ্ঞা, জনমতের বাহনগুলো আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা দেখব যে জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনা কেমন, সম্পর্ক কেমন, পার্থক্য কি। প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা জনমত কি এবং রাজনৈতিক সংস্কৃতি কি এই বিষয়টা একটু দেখি। জনমত হচ্ছে জনগণের সুনির্দিষ্ট, গ্রহণযোগ্য, বিবেচনাপ্রসূত মতামতের সমষ্টি। আবার বলছি, পূর্ববর্তী ক্লাসের রেস ধরেই, জনমত হচ্ছে অধিকাংশ জনগণের কোনো সুনির্দিষ্ট বিষয়, সুনির্দিষ্ট সময় তাদের সুবিবেচনাপ্রসূত মতামতের সমষ্টি। আর রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক বিষয়ে জনগণের দীর্ঘকালের পরিক্রমায় যে মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, বিচার বিবেচনা গড়ে ওঠে, এটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। ঠিক আমরা সংস্কৃতি বলতে যা বুঝি, এটা যখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আসে তখন সেটা রাজনৈতিক সংস্কৃতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে এই জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনাটা কি। প্রিয় শিক্ষার্থীরা, জনমত একটা সামান্য ঘটনায়, কোনো পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন হয়ে যেতে পারে। জনমত কোন একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে, আবার সেখানে পরিবর্তিত পরিস্থিতি হলে জনমত পরিবর্তন হয়ে যায়, যেতেই পারে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি প্রেক্ষাপট একটু বিশাল। রাজনৈতিক সংস্কৃতির শেকড় অনেক গভীরে। রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে। হঠাৎ করে গড়ে ওঠা কোনো বিষয় রাজনৈতিক সংস্কৃতি নয়। একটি অঞ্চলের, একটি দেশের, একটি নাগরিক সমাজের দীর্ঘকালের পুঞ্জিত সংস্কৃতি যখন রাজনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠে, রাজনৈতিক চিন্তাধারা, তাদের ভাবধারা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আচার আচরণ, রাজনৈতিক মূল্যবোধ, এগুলো একদিনে গড়ে ওঠে না, বহুকালের পুঞ্জিত বিষয়। অর্থাৎ এটা শিকড় অনেক গভীরে। ঠিক তেমনি এটার পরিবর্তনও হঠাৎ করে হয় না। আবার এই রাজনৈতিক সংস্কৃতি সমাজভেদে, রাষ্ট্রভেদে আপেক্ষিক। যেমন আমাদের অনুন্নত কোনো রাষ্ট্রে, তৃতীয় বিশ্বের কোনো রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি আর প্রগতিশীল বা আমরা যেটাকে ইউরোপিয়ান, আমেরিকান, ওইসব অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি আর এসব অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি একই রকম নয়। প্রাচ্য এবং পাশ্চাত্যের রাজনৈতিক সংস্কৃতিও স্থানে স্থানে ভিন্ন ভিন্ন। এটি স্বাভাবিক, এটি আমাদের সচরাচর চোখে পড়ে। তো জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনাটা হচ্ছে এরকম যে জনমত ধীরে ধীরে বা দ্রুত গড়ে উঠতে পারে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে। যদি আমরা এবার একটু সম্পর্কের দিকে যাই, যে আমরা এখানে তুলনার মধ্যে দেখলাম যে জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি মোটামুটি বিপরীতমুখী বা কিছুটা মিল থাকলেও দূরত্ব আছে। যদি আমরা সম্পর্কের দিকে যাই তাহলে কি দেখব? প্রিয় শিক্ষার্থীরা, সম্পর্ক বলতে আমরা এখানে প্রথমে সম্পর্ক শব্দটা নিয়ে বুঝে নিতে পারি যে এখানে পরিপূরকতার একটা বিষয় থাকতে পারে। হ্যাঁ, আছে, কিছু তো অবশ্যই আছে। কিরকম? আরেকবার খেয়াল করি আমরা, জনমত জনগণের মতামতের সমষ্টি। তো এই মতামত তাদের চিন্তা প্রসূত। এই তারা চিন্তা ভাবনাগুলো তাদের গ্রাউন্ড কোথায়, তারা কিভাবে শিখে, কোন ভাবধারায় তারা কোনো কিছু সম্পর্কে চিন্তা করে মতামত দিতে চেষ্টা করে, সেটা তাদেরকে রাজনৈতিক সংস্কৃতি শিখায়। কোনো একটা বিষয় নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, আমাদের নাগরিক সমাজের যেরকম মতামত হতে পারে, আবার একই ঘটনা যদি
আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের রাষ্ট্রে ঘটে থাকে, সেখানকার জনগণের মতামত ভিন্ন হতেই পারে। কারণ সেখানকার জনগণের রাজনৈতিক সংস্কৃতি, রাজনীতি সম্পর্কে তাদের চিন্তা, চেতনা, ভাবধারা, মূল্যবোধ আর আমার প্রিয় মাতৃভূমির আমাদের রাজনৈতিক চিন্তাধারা, মতামত, মূল্যবোধ, সংস্কৃতি এক নয়, এক হওয়ার কথাও নয়। তাই আমাদের মতামতেরও ভিন্নতা থাকতে পারে, অর্থাৎ জনমতেরও ভিন্নতা থাকতে পারে। ঘটনাটি প্রেক্ষাপট একই থাকলো, কিন্তু রাষ্ট্র বা প্রাচ্য এবং পাশ্চাত্য হওয়ার কারণে আমাদের জনমত ভিন্ন ভিন্নভাবে গড়ে ওঠে এবং এটার পেছনে কাজ করে রাজনৈতিক সংস্কৃতি। অর্থাৎ জনমত জনগণের সংখ্যাগরিষ্ঠ মতামতের সমষ্টি, তাদের সুবিবেচনাপ্রসূত মতামতের সমষ্টি। কিন্তু এই মতামত তারা তাদের গড়ে ওঠে, এই মত তারা দিতে শিখে রাজনৈতিক সংস্কৃতির পরিপ্রেক্ষিতে। রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত হয়, জনগণের মধ্যে যদি সহনশীলতা থাকে, একে অপরের মতামতকে শ্রদ্ধা করার মানসিকতা থাকে, একতা থাকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, অন্যকে মেনে নেওয়ার সক্ষমতা থাকে, নিজের পরাজয় স্বীকার করে নেওয়ার মানসিকতা থাকে, এই বিষয়গুলো যদি থাকে তাহলে জনমত সুন্দরভাবে গড়ে ওঠে। কিন্তু যদি সেখানে অসহনশীলতা থাকে, অরাজকতা থাকে, দূরদৃষ্টিহীনতা থাকে, আত্মকেন্দ্রিকতা থাকে, তাহলে জনমত ভালোভাবে গড়ে ওঠে না। আর এই বিষয়গুলো রাজনৈতিক সংস্কৃতির সাথে জড়িত। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত হয়, রাজনৈতিক সংস্কৃতি যদি পরিপুষ্ট হয়, তাহলে জনমত সুন্দর হয়। জনমত গণতান্ত্রিক রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ। জনমত ছাড়া, অর্থাৎ সুন্দর ভালো যে মতামত, আমরা সেটাকে জনমত বলছি, জনমত ছাড়া একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। কারণ জনমতের মূল্যায়ন যদি গণতান্ত্রিক রাষ্ট্রে না হয়, তাহলে সেটার গণতন্ত্র থাকে না, সেটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র হয়। তো সেই গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত প্রয়োজন হয়। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি রাজনৈতিক সংস্কৃতি উন্নত হয়, আবার অন্যভাবে তোমরা চিন্তা করতেই পারো যে সাধারণত একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি উন্নত হয়, সেখানে সহনশীলতা, সহমর্মিতা, সাম্য, আইনের শাসন, এই বিষয়গুলো থাকাটাই স্বাভাবিক। আর সেখানে রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত হয়, জনগণের মতামত অর্থাৎ জনমত উন্নত হবে। আর এখানেই জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক। অর্থাৎ যেখানে জনমত তৈরি হবে, সেখানে তার গ্রাউন্ড হিসাবে, তার সহায়ক হিসাবে রাজনৈতিক সংস্কৃতি জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত হয়, জনমত উন্নত হবে, গ্রহণযোগ্য হবে, জনকল্যাণকর হবে। আর রাজনৈতিক সংস্কৃতি যদি উন্নত না হয়, তাহলে জনমত পরিপুষ্ট হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তুলনা এবং সম্পর্ক দেখলাম। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবে। হয়তোবা কথাগুলো গুলিয়ে ফেলার মতো মনে হচ্ছে যে একই কথা বারবার ঘুরে ফিরে আসছে। আমরা পার্থক্যগুলো দেখি। পার্থক্যগুলো আমরা কিন্তু তুলনার মধ্যে একবার অল্প পরিসরে বলার চেষ্টা করেছিলাম, সেই কথাগুলো আবার আসছে। আমরা যদি পার্থক্য দেখি, পার্থক্য হচ্ছে যে জনমত জনগণকে কেন্দ্র করে গড়ে ওঠে, কিন্তু সেটা দ্রুত গড়ে উঠতে পারে, ধীরে ধীরে গড়ে উঠতে পারে। যেমন আমরা একটু সাধারণ উদাহরণ দিই, যা আমাদের দেশে এগুলো সচরাচর দেখা যায় না। আমরা দেখি যে বহির্বিশ্বের কিছু কিছু রাষ্ট্রে নির্বাচনের পূর্বে প্রার্থীদের এবং মধ্যে এক ধরনের বিতর্ক হয়। প্রার্থীরা রাষ্ট্রকে নিয়ে, দেশকে নিয়ে তারা ক্ষমতায় আসলে কি ধরনের চিন্তা ভাবনা করবে, এগুলো পরিষ্কারভাবে উন্মুক্ত মঞ্চে তারা ঘোষণা করে। এবং অনেক সময় উন্মুক্ত মঞ্চে দু প্রার্থীর মধ্যে বিতর্ক প্রতিযোগিতার মতো বিতর্ক হয়। তারা তাদের যুক্তি পরামর্শগুলো তুলে ধরে, আর এগুলো জনগণ দেখে, জনগণ তাদের একটা অবস্থানে পৌঁছে তাদের পক্ষ বিপক্ষ নিয়ে। কিন্তু দেখা গেল, ধরে নিলাম যে হঠাৎ করে জনগণের একদিকে সমর্থন বেশি, একদিকে একটু কম। আমরা যদি দেখি যে আমরা যদি যেমন এক্স কে আমরা যদি একটা একজন প্রার্থী হিসাবে নেই এবং ওয়াই কে একজন প্রার্থী হিসাবে নেই, তো আমরা ধরে নিলাম যে এক্স এর দিকে 70% মতামত
কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা সীমান্ত, হতে পারে নৌপথ, হতে পারে বহির্বিশ্বের সাথে বাণিজ্য, এই বিষয়গুলো নিয়ে তাদের মতামতের বিষয় আসছে। সেখানে সেই প্রার্থীর কোনো একটা কর্মকাণ্ডকে কেন্দ্র করে হয়তো দুদিন পরে, একদিন পরে দেখা গেল যে জনমত পরিবর্তিত হয়ে এদিকে 50 হয়ে গেল, এদিকে 50 হয়ে গেল। এটি কিন্তু রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে ঘটে না। অর্থাৎ আমি প্রার্থীর বিষয়টাকে সহজ করার চেষ্টা করেছি। প্রার্থীর বিষয়টা কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, এছাড়াও আরো অনেক হতে পারে, সরকার ব্যবস্থা থাকার সময়ও হতে পারে। এটা হচ্ছে ভবিষ্যতে তারা সরকার গঠন করবে এই বিষয় নিয়ে তাদের ম্যানিফেস্টো পরিপ্রেক্ষিতে আমি জনমতটাকে বিশ্লেষণ করার, তোমাদেরকে সহজে বোঝানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি কিন্তু এত দ্রুত পরিবর্তন হয় না। হ্যাঁ, এখানে আবার একটু সম্পর্কের দিকে আসি। এখানে কিন্তু এই যে 50-50 হলো, এটা কিন্তু রাজনৈতিক সংস্কৃতির কারণেই হলো। তারা দেখলো যে এক্স এর কোনো একটা অন্যায়, তার একটা কোনো গুপ্ত অন্যায় প্রকাশ হয়ে পড়লো, রাষ্ট্রকে নিয়ে কোনো একটা ষড়যন্ত্র তার প্রকাশ হয়ে পড়লো। এরই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সংস্কৃতি তাদের উন্নত ছিল। তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, ন্যায়বোধে উজ্জীবিত থাকে বলে তাদের মতামত চলে এসছে এদিকে। এটা তারা মেনে নিতে পারেনি। এখানে উন্নত রাজনৈতিক সংস্কৃতির কারণে জনমত পরিবর্তিত হয়েছে। এটা আমরা সম্পর্কের দিকে যাচ্ছে। যাই হোক, আমরা পার্থক্যে আসি যে তাহলে জনমত হঠাৎ করে পরিবর্তন হতে পারে, একদিনে, দুদিনে, এক সপ্তাহে, এক মাসে পরিবর্তন হতে পারে, কিন্তু একটা রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে। যদি আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দিকে তাকাই, আমাদের এই যে লড়াক মানসিকতা, বাংলা ভাষার প্রতি প্রীতি, বিদ্রোহী মনোভাব, অন্যায়ের প্রতি প্রতিবাদী চরিত্র, এগুলো কিন্তু আমাদের একদিনে গড়ে ওঠেনি। আমরা সেই শহীদ তিতুমির থেকে শুরু করতে পারি, আরো আগ থেকে শুরু করতে পারি। সেগুলো করতে 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 আমরা 71 পর্যন্ত এসেছি আমাদের প্রতিবাদী চরিত্র নিয়ে। অবশেষে আমরা স্বাধীন হয়েছি। অর্থাৎ আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতি, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ মনোভাব, ন্যায়ের প্রতি সমর্থন, আমাদের লড়াকু মানসিকতা, আমাদের ভাষাপ্রীতি, আমাদের অঞ্চল প্রীতি, আমাদের নিজস্ব চিন্তা চেতনা, বাংলাকে কেন্দ্র করে আমাদের 52 ভাষা আন্দোলন, এই যে আমাদের চিন্তাধারা, রাজনৈতিক মনোভাব, এগুলো কিন্তু একদিনে গড়ে ওঠে। জনমত হঠাৎ করে পরিবর্তন হতে পারে, কিন্তু এই সংস্কৃতি হঠাৎ করে পরিবর্তন হয় না। সংস্কৃতির ভিত্তিমূল অনেক গভীর। আরেকটা বিষয় হতে পারে পার্থক্যে, সেটা হচ্ছে যে জনমতের আপেক্ষিকতা আছে, রাজনৈতিক সংস্কৃতিরও আপেক্ষিকতা আছে। রাজনৈতিক সংস্কৃতির আপেক্ষিকতা মূল্যবোধ ভিত্তিক, রাষ্ট্রভিত্তিক, কিন্তু জনমতের আপেক্ষিকতা আমাদের অঞ্চল ভিত্তিক হতে পারে। কারণ প্রেক্ষাপট যখন ভিন্ন হয় তখন এর আপেক্ষিকতাও কম বেশি হয়। যাই হোক, জটিল কথায় আমরা না গিয়ে সহজ কথায় বলি যে জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির পার্থক্যে আমরা দেখলাম যে জনমত ধীরে ধীরে বা দ্রুত গড়ে ওঠে, রাজনৈতিক সংস্কৃতি কিন্তু দ্রুত গড়ে উঠতে পারে না, ধীরে ধীরে গড়ে ওঠে। এবং এই রাজনৈতিক সংস্কৃতির মূল অনেক গভীরে, আর রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে অনেকটা স্থায়ী, কিন্তু জনমত অস্থায়ী। জনমত পরিবর্তিত হয়ে যায়, রাজনৈতিক সংস্কৃতি সচরাচর পরিবর্তন হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষেপে স্বল্প সময়ে দেখলাম জনমত ও রাজনৈতিক সংস্কৃতির তুলনা, সম্পর্ক এবং পার্থক্য। আশা করছি তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে, দেখবে, আর একই সাথে আমার পরামর্শ থাকবে যে তোমরা আমার মোবাইল নম্বরটি তোমাদের সকলের কাছে আছে নিশ্চয়ই, আমি বিশ্বাস করছি। যে কোনো ভাবে ফোনে বা যে কোনো মাধ্যমে আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। একই সাথে এখানকার যে ভিডিও পোস্টিং হবে সেখানে কমেন্ট বক্সেও তোমরা তোমাদের পরামর্শ চাইতে পারো, আমরা প্রস্তুত থাকব পরামর্শ দেওয়ার জন্য। একই সাথে আগামী ক্লাসে আমরা নবম অধ্যায়ের জনসেবা ও আমলাতন্ত্র এ নিয়ে আলোচনা করব। প্রস্তুত থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।